নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আজ থেকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান শুরু হচ্ছে বাংলার এজেন্ডা, যেটা প্রত্যেক সপ্তাহে শনি এবং রবিবার রাত 8টায় আপনারা দেখতে পাবেন। দেখুন, আমরা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের অনুষ্ঠান করছি, যেখানে রাজনীতিবিদরা তাদের বক্তব্য বলছেন, আপনারা যারা ভোটদাতা সাধারণ মানুষ, আম আদমি আমাদের ভাষায়, মানে মিডিয়ার নাকি তৈরি করা ভাষা, আপনারা আপনাদের রায় দিচ্ছেন। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমাদের কোথাও একটা মনে হলো যে আমাদের এই সমাজের কিছু বিশিষ্ট মানুষজন, তাদের ভোট ভাবনা কি 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 ইস্যুতে তারা এবার নিজেদের ভোটটা কাস্ট করবেন ঠিক করছেন, তাদের ভোট ভাবনাকে প্রভাবিত করছে কোন কোন বিষয়গুলো, সেগুলো একবার আলোচনার খাতিরে তুলে আনা দরকার। কারণ যেটা আমরা সবসময় বিশ্বাস করি যে পলিটিক্স তো আলাদা কিছু নয়, আমাদের এই যে সোসাইটি, এই যে সমাজ, তারই একটা এক্সটেনশন। ফলে এই মানুষগুলোর ভাবনাও আপনাদের কাছ অব্দি পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বাংলার এজেন্ডার প্রথম এপিসোড আজকে। যারা রয়েছেন এই স্টুডিওতে তারা সকলেই বিশিষ্ট। আমি প্রথমেই আলাপ করাতে শুরু করব। আমার ঠিক বাঁদিকে রয়েছেন পরিচালক অরিন্দম শীল, তার পাশেই রয়েছেন বিশিষ্ট শিল্পী রূপম ইসলাম, আমার ডান দিকে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, এবং গ্র্যান্ড মাস্টার বলতে আমরা যাকে বুঝি দিব্যেন্দু বড়ুয়া ক্রীড়া জগৎ থেকে। আমার মনে হয় প্রথম যে বিষয়টা আমরা কথা বলে একটু জেনে নিই, সেটা হচ্ছে যে এবারের ভোট ভাবনা কি কি বিষয় আপনাদের ভোট ভাবনাকে প্রভাবিত করছে। আমার মনে হয় অরিন্দম দা থেকে আমরা যদি শুরু করতে পারি, কি চাও? আমি খুব সহজে একটা লাইনে যদি বলতে চাই, আমি নির্ভয়ে বাঁচতে চাই। আমি এই ভারতবর্ষে আর নির্ভয়া চাই না। যদি এইটাকে মানে বলতে হচ্ছে স্বাধীনতার 60 বছর পরে একটা ভারতবর্ষর মতো দেশ, যে দেশ কিনা এই এত বছর ধরে স্বাধীন হওয়ার পর সেই দেশের মানুষ আজকাল অ্যাকচুয়ালি এটাই বোধহয় সব থেকে বড় ডিমান্ড হয়ে গেছে, যে আমরা নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে চাই। আমরা কি রঙের পোশাক পরবো, আমরা কি খাবার খাবো, সেইটা যদি আমাদের অস্তিত্বের বিচার হয়ে ওঠে আমাদের, তাহলে কিন্তু আমরা কোনো স্বাধীন দেশে বাস করছি না। এইটা একটা বড়, এবং সেখানে আজকে আমরা এই দেশ জুড়ে যতই নারী পুজো করে রাখি না কেন, সেখানে কোথাও কিন্তু আমাদের নারী, আমাদের সন্তান, এরা কিন্তু কোথাও একটা নির্ভয়ে নেই, তারা সেফ নয়। এই যে জায়গাটা দেশ জুড়ে একটা ভয়ের অস্তিত্ব কোথাও যেন মাথা চাড়া দিয়ে উঠেছে, সেটা কোথাও একটা আমাকে ভাবাচ্ছে। এরপরে অনেক কথা আছে, শিক্ষার অগ্রসর, তোমার ইন্ডাস্ট্রির অগ্রসর, হেলথ, স্বাস্থ্য ইত্যাদি, সেসব নিয়ে অনেক কথা থাকে, কিন্তু মূল জায়গাটা, মূল যে ভাবনা, এটা রূপম। শিক্ষা আর স্বাস্থ্য অবশ্যই প্রথম কনসিডারেশন অনেকদিন ধরেই ছিল। এই সময়টায় অদ্ভুতভাবে ধর্মনিরপেক্ষতার দাবি প্রধান হয়ে উঠেছে। মানে এই জিনিসটা যে ঘটবে আমাদের দেশে, তলায় তলায় যাই থাকুক, এটা যে প্রমোটেড হবে সেটা ভাবা যায়নি, কিন্তু সেটা হতে আমরা দেখেছি। যার ফলে এখন বোধহয় সব থেকে বড় দাবি ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির। যারা সেটা আনতে পারবেন তাদের পক্ষেই মানুষের যাওয়া উচিত বলে আমার মনে হয়। রূপম এবং অরিন্দম দা মোটামুটি একই দিকে কথা বলেছেন, যে এইবারের ভোটের ইস্যুর মধ্যে ধর্ম কোথাও দিয়ে একটা উঁকি মারছে তাদের মনে, তাদের কাছে সেটা একটা বড় অ্যালার্মিং বিষয়। আমি ডান দিকে আসি, রাহুল। এর বাইরে তো সত্যি কিছু বলার নেই, এর বাইরে সত্যি কিছু বলার নেই। আমি একটা সেকুলার স্টেটে বাস করি, আমি একটা গণতান্ত্রিক দেশে বাস করি, যেখানে আকলাকের মতন ঘটনা ঘটছে, যেখানে কারো ফ্রিজে গরুর মাংস আছে কিনা সেটা নিয়ে টেনশন, কে একটা অ্যাডভার্টাইজ নিয়ে পর্যন্ত বিক্ষোভ জানানো হচ্ছে, কি সিনেমা তৈরি করা হবে সেটা নিয়ে পর্যন্ত অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা এবং সর্বস্তরে এই অসহিষ্ণুতাটা ছড়িয়ে গেছে, এবং এটা আমাদের এফেক্ট করছে। আমি হঠাৎ করে যে বন্ধুকে এত বছর ধরে চিনতাম, তাকে হঠাৎ দেখছি, আরে ওরা তো এরকম করে বলে কথা বলছে, সেও দেখলাম কোথাও একটা পার্শিয়াল হিন্দুইজম দ্বারা এফেক্টেড হয়েছে। এই মানুষটাকে আমি চিনতাম না। প্রত্যেকটা মানুষ বদলে যাচ্ছে এবং তাদেরকে বদলে দেওয়া হচ্ছে, এইটা খুব ভয় লাগছে।
অসহিষ্ণুতা এবং ধর্মনিরপেক্ষতা অভিনেতা রাহুলকেও ভাবাচ্ছেন, দিব্যেন্দু বড়ুয়া। হ্যাঁ, আমার এটা একদম ঠিক কথা। সবারই যে ইস্যুগুলো বললেন, অনেকগুলো ইস্যু আছে, অনেক ইস্যু নিয়ে তো ডেফিনেটলি আমরা সবাই মানে তাকিয়ে আছি নতুন সরকারের দিকে, কিন্তু তার মধ্যে প্রাধান্য পাচ্ছে এটা। খুব আনফর্চুনেট, কারণ এতে বন্ধুদের মধ্যেও যখন কোনো জায়গায় আড্ডা মারছি, গল্প করছি, তখন কিন্তু এটা নিয়ে নিজেদের মধ্যে একটা সন্দেহের বার্তা তৈরি হচ্ছে, কেন কেউ তো সাপোর্ট করছে, কেউ সাপোর্ট করছে না, কিন্তু মেইন ইস্যু কিন্তু এই ধর্মনিরপেক্ষতায় চলে আসছে। বাংলার ভোটকে যদি আমরা একটু ক্লাসিক্যালি দেখি, অর্থাৎ কিনা এই আমরা যে সময়টার মধ্য দিয়ে বড় হয়েছি বা খানিকটা আমার আগের প্রজন্ম, তাদের কাছ থেকে আমরা আমাদের অভিজ্ঞতাতে যা পেয়েছি, শুনে বড় হয়েছি, দেখে বড় হয়েছি, তাতে দুটো জিনিসে আমরা দেখেছি যে বাংলায় ভোট হয়েছে ক্লাসিক্যালি। আমি বলছি একটা হয়তোবা ইস্যু ভিত্তিক ভোট, যে এবারে ভোটে বাবা এটা ইস্যু, আমার জল নেই, রাস্তা নেই, এখানে বিদ্যুৎ গিয়ে পৌঁছয়নি, আমার এই সমস্তগুলো চাই। অর্থাৎ কিনা প্রত্যেকটা মানুষ নিজের ভালো থাকবার জন্য কতগুলো ইস্যু বেছেছেন এবং তার ভিত্তিতে ভোট করেছেন। আর একটা যেটা ভোট আমরা দেখেছি সেটা হচ্ছে রাজনৈতিক বিশ্বাস থেকে, এবং আমরা যত পলিটিক্যাল পার্টির যত ক্যাম্পেইনিং সেই সময় শুনেছি, লাউডস্পিকারে বক্তৃতা হয়েছে, পাড়ার মোড়ে স্ট্রিট কর্নার হয়েছে, সেখানেও কিন্তু রাজনৈতিক বিশ্বাস এবং ম্যানিফেস্টোতে সেইগুলো সাধারণ মানুষের পাশে কোন দল কিভাবে এসে দাঁড়িয়েছেন সেটাই সামনে আনা হতো। লোকে গিয়ে সেই ভোটটাই সেই বক্তৃতা শুনতেন, তারপর নিজের মতো করে এসে একটা রাজনৈতিক বিশ্বাস থেকে ভোট দিয়েছেন। এইবার দেখা যাচ্ছে, এবং সমাজের যারা বিশিষ্ট মানুষ তারাও আমাদের স্টুডিও বসে বলছেন, যেটা বড় যেন প্যারাডাইম শিফটের মতো দেখা যাচ্ছে। হঠাৎ করে কোথা থেকে একটা পশ্চিমবঙ্গের মতো সেকুলার কোট আনকোট সেকুলার স্টেটেও ধর্ম যেন উকি দিয়ে যাচ্ছে, এইটা তাদেরকে ভাবাচ্ছে। কখনো মনে হয়েছে রাহুল যে এরকম একটা পরিস্থিতি কেন হলো? সমাজগতভাবে আমরা কতটা বদলালাম যে এটা আমাদের রাজনৈতিক চিন্তাকে প্রভাবিত করতে পারলো? এটা কিছুটা সোশ্যাল মিডিয়া একটা অদ্ভুত বিষ উগড়াবার জায়গা হয়েছে এটা। এর অনেক ভালো দিক আছে, সোশ্যাল মিডিয়ার অবশ্যই অনেক ভালো দিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া একটা সামান্য ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ সোশ্যাল মিডিয়ার দিকে চোখ রাখা যায় না। এমন নিচু স্তরের কাদা ছোড়াছড়ি, সেখানে ধর্ম চলে আসছে, বাবা মা কেউ বাদ নেই। একটা সামান্য ক্রিকেট খেলা যারা সহ্য করতে পারে না, তো সেখানে ধর্ম নিয়ে চলে আসে। তো আমাদের বেসিক্যালি আমরা অসহিষ্ণু ছিলাম, সেটাতে আরো হাওয়া দেওয়া হচ্ছে। আমরা রাহুল অ্যাকচুয়ালি ঠিক কথা বলেছিস, যে সেটা হচ্ছে যে আমরা একটা ইস্যু, একটা ঘটনা, সেটাকে দেশবাসী হিসেবে আমরা ক্রিটিসাইজ করতে পারবো না, না আমাদের ক্ষমতা নেই। ধরো যে মুহূর্তে করলাম এবং সেটা তোমার মনোপুত হলো না, ওই সোশ্যাল মিডিয়াতে তুমি মুহূর্তের মধ্যে পাকিস্তানি হয়ে যাচ্ছ। ওই সোশ্যাল মিডিয়াতে তুমি মুহূর্তের মধ্যে কি আপনি পাকিস্তানে চলে যান, মানেটা কি? কার এত বড় অধিকার আছে, কোন গোষ্ঠী কোন সংস্থার এত বড় অধিকার আছে যে সে আমাদের আরেক দেশবাসীকে এই কথা বলবে আঙুল তুলে? আজকে আমি আরো একটা কথা বলতে চাই, স্বাধীনতার 60 বছর পরে এত ভারত প্রেম ভাই আগে দেখিনি। আমরা পেট্রিয়ট নই। যারা শহীদ হয়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, যারা দেশের জন্য লড়াই করেছেন, তারা ভারত প্রেমী নয়। 60 বছর পরে এখন ঝান্ডা তুলে বলতে হচ্ছে যে আমি ভারতবাসী। আমি খেলার উদাহরণটা তুলে একটু দিব্যেন্দুদার কাছে যাব, যে এই যে এর আগেও তো হয়েছে, যখন ইমরান খান একদিকে নেমেছেন, আমাদের দিক থেকে গাভাস্কার নেমেছেন, তার পরবর্তীতেও আমরা দেখেছি গোটা জিনিসটার মধ্যে ভারত পাকিস্তানের ম্যাচ মানে টান উত্তেজনা। এবং হ্যাঁ, এই উপমহাদেশের সেটা একটা সব থেকে বড় বিপণনযোগ্য ব্যাপারও। কিন্তু যদি শেষ বলটাতে একটা জাভেদ মিয়াঁদাদ 6 মেরেছেন, আমরা কিন্তু সেটাকে প্রশংসার চোখে দেখেছি। হঠাৎ আজ কি হলো যে সেটাকে আমরা মেনে নিতে পারছি না? এটা মানে যার জন্য কিন্তু আজকে এই একটা টুর্নামেন্টে পাকিস্তানে আসা তাদের ভিসা দেওয়া হবে না প্লেয়ারদের। এমন খেলার সঙ্গে রাজনীতি, কারণ
মানে এটাকে একসঙ্গে জড়িয়ে ফেলা হবে। দেশের এই সাম্প্রতিক পরিস্থিতিতে এখন যেমন বলা হচ্ছে যে দুটো দেশ দু দেশে গিয়ে খেলবে না, কিন্তু বাইরের কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা ভেন্যুতে তারা খেলার কথা বিবেচনা করতে পারে, সেখানেও আবার নানা রকমের প্রশ্ন উঠছে। তো পরের ওয়ার্ল্ড কাপটায় আমরা কিরকম একটা পরিস্থিতি দেখবো বলে আপনার মনে হয়? কি পরিস্থিতিতে দুটো দেশ খেলবে? সেখানে তো সচিন তেন্ডুলকারকেও ক্রিটিসিজমের দেশপ্রেমিক আন্ডারে পড়তে হ্যাঁ, হচ্ছে। সচিন তেন্ডুলকারও দেশপ্রেমী কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। অনেক খেলোয়াড় কারা তাকে- তুলছে তারা আদতে দেশপ্রেমী? অবশ্যই না। সচিন শুধু বলেছে কি খেলাটা খেলার জায়গায় থাকুক, অবশ্যই এটা সে এটাই হওয়া উচিত। দেশদ্রোহী হয়ে গেল। খেলার সঙ্গে রাজনীতি কোনো সময় জড়ানো উচিত না। এবং খেলা এমন একটা মাধ্যম যেটা কিনা সমস্ত প্রবলেম সলভ করতে পারে, কূটনীতিক প্রবলেম থেকে আরম্ভ করে নানা রকম প্রবলেম। এবং এই যে অসহিষ্ণু যেটা বলছিলাম, যে আজকে খেলার মাধ্যমে কিন্তু এই হার জিত থাকে। আমরা কি হয়, যেমন জিতি যেমন আমরা আনন্দ প্রকাশ করতে পারি, হারলে আমরা মনে দুঃখ পাই। এই যে কিন্তু আজকালকার ইয়াং জেনারেশন তারা কিন্তু হারটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। এই হারটাকে অ্যাকসেপ্ট করতে না পারা মানে কিন্তু একটা অন্য অর্থ আছে, কোথাও একটা যে জীবনে sportsman না spirit-এর পাওয়াটাকে পাওয়া, ঠিক। জীবনে না পাওয়াটাকে অ্যাকসেপ্ট করতে না পেরে নানা রকম অনেক রকম হাবিজাবি কাজ করে বসছে, যেটাতে সুইসাইড থেকে আরম্ভ করে। ভারতবর্ষের ক্ষেত্রে যখন আজ থেকে 60 বছর আগে সদ্য যখন দেশ স্বাধীন হয়েছে, সারা ভারতবর্ষের 20টা গ্রামেও ইলেকট্রিসিটি ছিল না। সেখান থেকে আস্তে 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 যাই হোক 60 বছরে একটা জায়গায় গিয়ে ওয়ান অফ দ্য 10 মোস্ট ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে ভারত পড়ে। এবং সেইখান থেকে যখন একটা পরবর্তী লোকসভা নির্বাচনে দেশ যায়, তখন কিন্তু ধর্ম ইস্যু হতে পারে না, তখন কিন্তু আরো অনেক বড় ইস্যু, উন্নয়নের ইস্যু সেটা হওয়া উচিত। এটা আমাদের দুর্ভাগ্য যে আজকে আমরা আবার পিছিয়ে গেছি, গিয়ে আমাদের অস্তিত্ব খোঁজার চেষ্টা করছি, আমাদের নিজেদের দাঁড়িয়ে থাকার চেষ্টা করে যাচ্ছি। এবং সেই জায়গা থেকে লড়াই করে একটা লোকসভা নির্বাচনে আমরা নির্বাচন করতে চাইছি ধর্মনিরপেক্ষ বা অনিরপেক্ষ পার্টির মধ্যে। এক্স্যাক্টলি। এই খেলার জায়গা থেকে আমি Which is আসবো very একবার sad. একটুখানি গান বাজনার জগতেও। রূপম, এটা আমায় বলো, ইনফ্যাক্ট আমি খুব সম্প্রতি দেখলাম যে পরিচালক সৃজিত মুখার্জি তার ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন, এবং সেটা দেখে খুব হৃদয়টা খুব ভাল লাগলো, যে অনুপম রায় একটা গিটার হাতে, পাশে আজকে। অর্ণব একটা গিটার হাতে বসে আছে, যে সুরে তাদের আলাদা করা যায় না বা স্পিরিটে তাদের আলাদা করা যায় না, কেবলমাত্র র্যাডক্লিফ একটা লাইন টেনে তাদের আলাদা করেছেন। এবং এই যে ঐতিহাসিকভাবে এই ঘটনাটা যা ঘটে গেছে, সেই সময়টাকে কেন্দ্র করে বিদেশি একটি শক্তি এসে ধর্মের নিরিখে আলাদা করবার চেষ্টা করেছেন। আমরা কিন্তু বরাবরই এটাকে ক্রিটিসাইজ করে এসেছি। আজকে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি যখন আমরা বলছি আমার দেশের একটা রেডিও স্টেশন আতিফ আসলামের একটা গান বাজাতে পারবে না। এটা কিন্তু আমি বলছি 3-4 বছর আগেও ছিল না। এইটা এখন এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। বা আমার দেশ থেকে ওই দেশের একটা কালচারাল কোলাবোরেশন করা যাবে না, আদান প্রদান হবে না। হ্যাঁ, সন্ত্রাসবাদ যখন আঘাত করে তখন দুদেশের লোকজন নিজের দেশের প্রতি অটুট থাকার জন্য বা পরিস্থিতিটাকে সেই সময় সামলানোর জন্য হয়তো নিজেদের রেস্ট্রেন্ট করতে পারেন, যেটা আমরা দেখলাম পুলওয়ামা অ্যাটাকের পর জাভেদ আখতার শাবানা আজমি করলেন, যে তারা সেই সময়ে পাকিস্তানে গেলেন না একটা লিটারেরি মিটের ডাকে। কিন্তু তার বক্তব্যটা তো আলাদা। শুধু ধর্ম দিয়ে কি অর্ণব এবং অনুপম রায়, আতিফ আসলাম এবং দেশীয় কোনো সিঙ্গারকে কি আলাদা করা যায়? না, যায় না তো। মানে এটা যদি কেউ বলেন তাহলে সেটা হাস্যকর এবং তার কথা মানাও হবে না। মানে আমার মনে হয় না কোনো শিল্পী এটা এভাবে নিজেদেরকে ভাগাভাগি করবেন। না না, সোনু নিগম, অভিজিৎ এরা দিনের পর দিন বলে যাচ্ছে পাকিস্তানি সিঙ্গাররা কেন গাইবে। কি বলবো, মানে সেটা নিশ্চয়ই কোনো তাদের Actually, রাহুল প্রথমেই যে কথাটা বলল, আমি এক খুব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমাদের মানে আমরা যারা এই MBA করেছিলাম, আমাদের ক্লাস সেটার একটা গ্রুপ রয়েছে আর কি। এখন তো হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রচুর চল আছে। মানে আমি MBA কথাটা এইটার জন্য বললাম যে MBA তো শিক্ষার একটা স্তর বোঝায়, যে ঠিক আছে সবাই মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে আছে। সেখানেও অদ্ভুতভাবে যখন আলোচনা হয় তখন হিন্দু মুসলমান নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেইখানেকে কোনো একটি পার্টিকে সাপোর্ট করা হচ্ছে কারণ সেই পার্টিটা নাকি হিন্দুদের বাঁচাবে, প্রহিন্দু। তো এটা খুব কষ্টের ব্যাপার। আমার সমমানসিক
সেখানে কিন্তু কেউ একজন একটা সংস্থার ভাইস প্রেসিডেন্ট, কেউ একজন মানে এইরকম সব টপ লেভেলসে রয়েছে, তারা আজকে এটা এই সব নিয়ে জায়গায় হচ্ছে। আলোচনা করছে, মানে ইটস এক্সট্রিমলি স্যাড। হঠাৎ করে বলছে ইউনেস্কো বলেছে তুলসী গাছ পৃথিবীর শ্রেষ্ঠ গাছ, মানে আমি একটা জাস্ট উদাহরণ আর দিলাম। মজাটা হচ্ছে, এরকম হ্যাঁ, ঘোষণা হচ্ছে মজাটা হচ্ছে যে বিভিন্ন। যে যা খুশি একটা ছেড়ে দিচ্ছে, বলে দিচ্ছে, এবং সেটাকে বিশ্বাস করতে 3 মিনিটও সময় যায় না। আমি শুধু বিশ্বাসের কথা বলছি না অরিন্দম দা, আমাদের এই রাজ্যে বসে যে সোশ্যাল মিডিয়ার কথা রাহুল বলল, এবং তারও পরবর্তীতে যদি আমরা যারা মেইন স্ট্রিম মিডিয়ায় কাজ করি, আমাদেরও কিন্তু অভিজ্ঞতা হয়েছে, যে কারণে মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে এখানে দাঁড়িয়ে যে কাশ্মীরিরা শহরে থাকবেন। হঠাৎ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমার এই শহরের মধ্যে, আমার এই রাজ্যের মধ্যে কি হয়ে গেল যে পাড়ার কাশ্মীরি যে বছরের পর বছর তোমাকে সে শাল সোয়েটার দিয়েছে, কেসার এসে দিয়েছে, সে হঠাৎ এরকম ভাবে ব্রাত্য তাকে বা সন্দেহ এক্সট্রা হয়ে গেল। লখনৌতে একজন বেচারা মারছে। ফলওয়ালা, তাকে সে মেরেছে। বেচারা মার খায়, এটা আমার দেশ, এটা মানতে হবে। রূপম বলো, যে এই যে আমি বললাম যে এই যে বাতাবরণটা, এই বাতাবরণটা তোমাকে একজন কারণ তোমার কলম দিয়ে প্রতিবাদ বেরোয়, তুমি কলম দিয়ে এই প্রজন্মকে পেনিট্রেট করতে পারো, যাদের কিনা আমরা দেশের সম্পদ বলে বিচার করি। এইগুলোতে তোমার কতটা রাগ হয়, মানে কি করতে ইচ্ছে করে সেই সময়? হ্যাঁ, নিজের কাজটা করে গেলেই হবে আর কি, মানে আলাদা করে কিছু করতে ইচ্ছে করে না। অবশ্যই সবসময় একটা রাজনৈতিক দল তৈরি করতে ইচ্ছে করে, কিন্তু সেই রাজনৈতিক দল এর পেছনে সময় তো দিতে পারবো না। কাজেই যারা অন্তত ধর্মনিরপেক্ষতা নিয়ে এগিয়ে যেতে চান, তাদেরকে কোথাও না কোথাও একটা পরোক্ষ সমর্থন তো রাখতেই হবে তাদের প্রতি। কারণ এটা কিন্তু, আমি আবারও বলছি, যে তলায় তলায় ছিল, নয়তো এটা ওস্কালো কি করে? আমি এক্স্যাক্টলি। বলছি তো ভিতরে ছিল, এটা হাওয়া তলায় দেওয়া তলায় হচ্ছে। ছিল। এবার আমাদের রাজনৈতিক নেতারা কেউই সুবিধের নয়, তারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসকে ইস্যু করেছেন। আমি যেটা আজকের বক্তব্য, আমার বক্তব্য শুরু করেছিলাম যেটা বলে, যে শিক্ষা আর স্বাস্থ্য এই জিনিসটা নেগলেক্টেড করে রাখবার অনেক রাজনৈতিক ফায়দা আছে, এবং যুদ্ধ ব্যবসা এবং প্রতিরক্ষা খাত, এতে কিন্তু প্রচুর টাকার লেনদেন হয়, এটা সারা বিশ্বে হয়ে আসছে, এবং সেখান থেকে প্রচুর মুনাফা ভোগী একটা সম্প্রদায় তৈরি হয়। আজকে প্রকাশ্যে যুদ্ধ ব্যবসাকে প্রমোট করা হচ্ছে। এটা মানে এমন একটা জায়গায় আমরা নিয়ে চলে গেলাম যে এর আগে স্বাস্থ্য আর শিক্ষার থেকে নজর সরাতে অবারিত যৌনতার প্রমোশন এবং ক্রিকেট, এইগুলো ছিল হাতিয়ার, এখন সেটা সরাসরি যুদ্ধ ব্যবসায় নিয়ে যাওয়া হয়েছে। চক্ষু লজ্জা আর্নিং। এবং আরেকটা যেটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমাদের একটা আব্রু ছিল, একটা পর্দা ছিল, যে ধর্মে ধর্মে ভেদাভেদ, জাতপাতের ভেদাভেদ আমরা এখানেই দেখেছি, যে একজন মেধাবী ছাত্রকে আত্মহত্যা করতে হয়েছে। এরকমের আরো হয়তো অনেক আছে। আমরা একটা চিঠি পড়েছিলাম, রোহিত ভেমুলার চিঠি, Correct. সেই জায়গা থেকে আমরা জানতে পেরেছিলাম। এরকম হয়তো আরো অনেকে আছেন যারা ওই রকম সুন্দর চিঠি লেখেন না, কিন্তু একই জিনিস তাদের ক্ষেত্রে হয়। কাজেই এই জিনিসগুলো কিন্তু ছিল আমাদের, এইগুলো রাজনীতির প্রয়োজনে এগুলো ব্যবহার করা হলো। এবং আমি তো একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে ডিভাইড অ্যান্ড রুল, যে পুরনো পলিসি, যেটা ব্রিটিশদের ইউজ করা পলিসি, সেটাই ফেরত আনা হয়েছে। কোন কোন ধুরন্ধর নেতা বলা উচিত হবে কি আমি জানি না, তারা ভেবেছেন যে এই জিনিসটার মাধ্যমে কিন্তু আমরা এক অংশের মেজরিটির ভোট পেতে পারি। কাজে এই প্রবণতাটাকে বুঝে নিতে হবে। তুমি যে কথাটা বলছিলে, মানে সংস্কৃতির ক্ষেত্রে আলাদা করে কি হবে, বা খেলাধুলোর ক্ষেত্রে কি হবে, দেখো পুরো জিনিসটাই কিন্তু একটার সাথে আরেকটা হাত মিলিয়ে থাকে। এক্স্যাক্টলি। আলাদা করে সংস্কৃতি নিয়ে আমি কথা বলতে চাই না, বা গান বাজনা নিয়ে কথা বলতে চাই না। এই যে আমরা এখানে বসে কি নিয়ে আলোচনা করছি, সেটা নিয়েই কথা হোক। এবং এই আলোচনাটা কিন্তু অরিন্দম দা যেটা বলছিল, যে ওদের গ্রুপে হচ্ছে, রাহুল যেটা বলছিল যে সর্বস্তরেও দেখছে, অনুভব করছে, আমিও তাই। কিন্তু আমি তবুও সাংস্কৃতিক নেতা যারা, তাদের উপর ভরসা রাখতে চাই। এবং যাদের নাম তুমি বললে, তারা কেউ সাংস্কৃতিক নেতার পর্যায়ে কিন্তু যায়নি। সাংস্কৃতিক নেতা মানে শুধু একজন গায়ক সাংস্কৃতিক নেতা হয় না, একজনকে চিন্তাবিদ হতে হয়। এক্স্যাক্টলি। এবং তারা কিন্তু, তাদের কাজ হবে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে সূক্ষ্মভাবে ইনজেক্ট করা, সরাসরি বলা নয়।
আজকে সোশ্যাল নেটওয়ার্কিং এ ঝগড়া করে কোনো লাভ নেই রাহুল, আমি করি না, করে লাভ নেই। লাভ নেই। তার কারণ হচ্ছে যে ওখানে যারা আছে তারা কিন্তু জাস্ট একটা পুড়কিতে কথা বলছে। রূপম, তুমি যখন এই কথাটা বলছিলে আমি খুব মন দিয়ে শুনছিলাম যে এমন একজন মানে আলাদা করে সঙ্গীতবিদ বলবো না, তাকে একজন চিন্তাবিদ হতে হবে যিনি সূক্ষ্মভাবে সেই চিন্তা আমাদের মধ্যে ঢুকিয়ে দেবেন। সূক্ষ্মভাবে ঢোকাতে হবে, সূক্ষ্মভাবে, আমি একেবারেই বলছি সাটলি ঢোকাবেন, মানে তোমাকে ভাবাবো একদম। এইটাকে যদি আমি একটা লাইন ধরি যে আমি এমন একটা কিছু কিন্তু বলবো যেটা এটাও তোমাকে আবার বলবো না, এক্স্যাক্টলি না, সে তো তোমাকে ভাবাবো এটা বলবো না, না, কিন্তু আমি এটা বলছি না বলে ভাবাতে তোমাকে ভাবাবোটা তো ভাবিয়েছে। এবং আমি বলছি যে এই রকম চিন্তাবিদদের সংখ্যা আমরা আবারও বলছি ক্লাসিক্যালি ইতিহাস খুঁজলে আমার এই পশ্চিমবঙ্গে আমি অ্যাবান্ডান্সে পাবো। ধরো আমি যে নামটি তুলবো সেটা বাঙালির ঘরে ঘরে প্রচলিত নাম, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ যখন দেশপ্রেম বনাম মানবতা পাশাপাশি এসে দাঁড়ায় তখন বলেন যে যদি কখনো দেশপ্রেম মানবতার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়, আই উইল টেক রিফিউজ ইন হিউম্যানিটি, আমি মানবতাতে আশ্রয় নেব। এটা কিন্তু একটা যায়, অথচ আমরা জানি যে অনায়াসে দেশদ্রোহী বলে দিত, আজকে অনায়াসে দেশদ্রোহী বা পাকিস্তানে চলে যান, অত বড় দাঁড়িয়ে রেখেছেন। ন্যাশনালিজম নিয়ে রবীন্দ্রনাথের যে লেখা আছে এবং সেখানে একটাই, রবীন্দ্রনাথই প্রথম বলেছেন হিন্দুত্ব নিয়ে, যে যেখানে কিন্তু সেই হিন্দুইজম ইজ দ্যাট যে সমস্ত জানলা খুলে রেখে দিয়েছে, সবাইকে নিয়ে গ্রহণ করে হিন্দুইজম কিন্তু তৈরি হয়েছে এবং সেটাই ভারতবর্ষের আদত মূল। হ্যাঁ, পাশাপাশি অসন্তোষের কারণ, অসন্তোষের কারণের মতন সেখানে তিনি লিখেছেন যে হিন্দুদের কি করা উচিত, জড়িয়ে ধরি, প্রয়োজনে হঠাৎ করে জড়িয়ে ধরে রাখি পরিয়ে দিলাম বঙ্গভঙ্গ আটকানোর জন্য, অসন্তোষের কারণেই লিখেছে। মানে যেটা আন্ডার কারেন্ট রয়েছে সেটাকে উনি এড়িয়ে যাননি। কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে যদি বলি যে দেশদ্রোহী বলে দেবে, এটা বলবে কারা? যাদের হাতে অন্য কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার ক্ষমতাটুকু আছে। এবার তাদের হাতে কিন্তু আবার ভোটাধিকারও আছে, ভোটাধিকারও কিন্তু তাদের হাতে আছে। এইটা একটা বিড়ম্বনার কারণ। যদি সোশ্যাল মিডিয়া শুধু থাকতো তাহলে কোনো ভয়ের ছিল না। এবার তাদের হাতে ভোটাধিকার আছে, এবার এই জাতীয় নেতাও আছে যারা এই ভোটটা চায়। এইবার তোমরা সবাই মিলে বলো কি করা উচিত। এক্স্যাক্টলি, মানে আমি বলছি এই জায়গাটাতেই আসবার চেষ্টা করছিলাম যে একটা পয়েন্ট উঠে এলো যে এইটা ফল্গু ধারা হিসেবে আমাদের জীবনে ছিল। রাহুলের ভাষায় তাকে একটু হাওয়া দেওয়া হয়েছে বা উস্কে দেওয়া হয়েছে, বা এখন সেটা একটা উদযাপনের পর্যায়ে এসে পড়েছে, আমরা সেটাকে পালন করতে শুরু করেছি। এবং যে কারণে আমাদের চোখের সামনে আমরা যা কখনো দেখিনি তা দেখেছি, রামনবমীর মিছিল দেখেছি, হাতে খোলা সোর্ড নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত দেখেছি, যেটা আমাদের কালচারে কখনো ছিল না। ভাই, আমি একটা পরিষ্কার কথা বলবো, একটা রাম মন্দির তৈরি হওয়ার থেকে আমার কাছে অনেকগুলো শিক্ষার ইনস্টিটিউশন তৈরি হওয়া এই মুহূর্তে অনেক প্রয়োজন। এই দেশে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হওয়া প্রয়োজন, অনেক বেশি হাসপাতাল তৈরি হওয়া প্রয়োজন, এবং শুধু শহরে নয়, গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে দেওয়া উচিত। এইটার দিকে যদি আমরা ফোকাস করি, এবং যে পার্টি যে গোষ্ঠী এটার বাইরে ফোকাস করছে তাদের থেকে আমাদের চোখ সরিয়ে নেওয়া উচিত বলে মনে করি। এইটাই যখন আসে তখন কিন্তু মানে আমি বলছি পলিটিক্যালি ওই আলোচনাটাই এসে যাবে অরিন্দমদা, যে এই যে তুমি বললে রাম মন্দিরের থেকে 4টে হাসপাতাল, কে জানে না, 4টে ভালো স্কুল, মাদ্রাসাগুলোর উন্নতি, পড়াশুনোর উন্নতি, ওভারঅল সারাটা দেশে যদি একটা ইউনিভার্সাল সিভিল কোড তৈরি হয়, যেগুলো নিয়ে এত বছর ধরে আমরা বলে চলেছি। আমার ধারণা যে তোমরা হয়তো তোমাদের নিজেদের কাজের মাধ্যমে আরো বেশি বেশি করে বলবার জায়গায় রয়েছে। শ্রী শ্রী রবিশঙ্কর জি মতো একজন মানুষ, ধর্মীয় হিন্দু ধর্মীয় নেতা, যাকে সুয়েডিশ একাডেমি থেকে মনে করা হয় নাকি পৃথিবীর শিক্ষিত মানুষদের মধ্যে অন্যতম, এবং এই এই পরিস্থিতি সামলানোর জন্য যে কমিটি তৈরি করা হয়েছে তাকে রাখা হয়েছে, তিনি নিজে বলেছেন যে এটা মুসলিমদের জন্য ছেড়ে দাও রাম জন্মভূমিটা।
কোথাও একজন গিয়ে- হিন্দু এটাও তো ধর্মের শোনা কথা যাচ্ছে যে বলছে। নীল আর্মস্ট্রং নাকি চাঁদে পা রেখে বলেছিলেন মন্দির ইহি বানায়েঙ্গে। না, ব্যাপারটা হচ্ছে একটা জিনিস কিন্তু উঠে আসছে আমাদের আলোচনা থেকে, খুব লঘু ইস্যুকে মাস ইস্যু তৈরি করে দেওয়া হচ্ছে। না কিন্তু এর একটা সিরিয়াস তাতে দিক আছে। করে ধর্মটাকে কাজে লাগানো। তাতে করে কি হচ্ছে, মেন ইস্যুগুলো থেকে চোখ সরে যাচ্ছে। না, আমরা main issue আমি থেকে- নতুন ভারত গড়ব, আমি দেশ বদলাবো, সেটা তো fail হয়েছে। সেই যে Infrastructure। কথাগুলো, কেন বলছেন দিব্যেন্দুদা, কেন বলছেন সেটা ফেল হ্যাঁ, এটা হয়েছে? একটা সেটা ফেলে আমরা দেখতে জাস্ট 4 বছর দেখতে পাচ্ছি যে আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, কৃষকরা আত্মহত্যা করছে, অনেকগুলো ইস্যু আছে। আমি বলছি অল ইন্ডিয়া লেভেলে। সুতরাং সেখান থেকে মানে ঘোরানোর জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে ধর্মকে সুশ্রী দেওয়া। এখন কথা হচ্ছে আমরা এর ফাঁদে এখন পা দেবো কিনা। দেখুন, আমরা কি শুভবুদ্ধি একটা- সম্পন্ন মানুষ পা দেবে না, কিন্তু আমাদের তো প্রচুর যারা ধর্মের নামে মানে অনেক কিছু করে বসে আমি একটা কথা বলবো দিব্যেন্দু, ধর্মটাকে আমার- প্রাধান্য দেয়। আমার একটা জিনিস মনে হয় যে কৃষক, যে মানুষ দিন আনে দিন খায়, তার কাছে সে ভাত ডালটা খেতে পাচ্ছে কিনা সেটা অনেক বেশি অনেক বেশি important। important, right? বরং কি ধর্ম কি তার থেকেও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই দেশের কৃষক গোষ্ঠী, যাদেরকে আমরা নাকি মনে করছি যে তারা তারা শিক্ষিত সমাজের জায়গায় পৌঁছচ্ছে না, কিন্তু অনুন্নত অনগ্রসর জায়গায় রয়েছে, কিন্তু তারা কিন্তু আমাদের দেশের ব্যাকবোন, এবং তারাও কিন্তু ভোট দেবে এই নিরিখে, তারাও কিন্তু ভোট দেবে এই নিরিখে যে 5 বছরে আমি কি পেলাম। সে বিষয় আছে, আমি যেদিন থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারি সেদিন থেকে আমি না যে কম খারাপ তাকে বাঁচছি, আমাকে একটু ভালোকে বাঁচার সুযোগ দেওয়া হোক। ওইটা নেই, ভালো তো নেই। আমি আজ অব্দি কোনোদিন ভোট দিতে পারিনি, মানে আমি কোনোদিন ভোট দিইনি। আমি হয়তো আজকে এখানে আলোচনা সভায় সেই জনতারই প্রতিনিধিত্ব করছি যারা কোনোদিন ভোট দিতে পারেনি। নিশ্চয়ই অনেকের অনেক রকম কারণ আছে, অভিজ্ঞতা আছে, আমারও আছে। আমি দেখেছি যে এখানে সাধারণ মানুষকে কেউ পাত্তা দেয় না। আমি যখন প্রবলেমে পড়েছি, আমি প্রশাসনের কাছে গেছি যে আমাকে হেল্প করুন, তারা কিন্তু হেল্প করেনি। উল্টে তারা বলেছে যে যারা গুন্ডা তাদের সাথে হাত মেলাও, কারণ গুন্ডারা তাদের দলেরই লোক। কাজেই এইখানে আমার সাধারণ মানুষ হিসেবে এক্সিস্ট করে আমি দেখেছি যে সাধারণ মানুষের কোনো চাহিদা নেই। তারা শুধুমাত্র ভোট ব্যাংক যেখানে প্রযুক্ত করা যায় শুধু সেই সেন্টিমেন্টটাতেই তারা সুশ্রী দেন, এবং এটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা। রাহুল কেন এই কথাটা বলছো বলো, মানে তোমার অভিজ্ঞতাতে তোমার কোন জায়গা থেকে আজকে এই জায়গাটা এসে পৌঁছচ্ছ? আমি যদি কেন্দ্রীয় স্তরেই বলি, তাহলে সত্যি তো আমি গত 10-15 বছর ধরে যারা রাজত্ব করছেন তাদের কাউকে আমি খুব যে ভালো মার্কশিট দিয়েছি তা তো নয়, কিন্তু ভোট আমি দিয়েছি, এবং আলটিমেটলি হয় এ নয় বি গিয়ে পৌঁছেছে, এবং তারা কেউই আমাদের সন্তুষ্ট করতে তো পারেনি। উল্টে এখন আমরা একটা ভয়ে ভয়ে আছি যে কে মেরে দেবে, কোন কথাটা আমাকে দেশদ্রোহী বানিয়ে দেবে। তো এটা কি তাই সেই জায়গাতেই দাঁড়াচ্ছে না, আমি যেটা কম অপছন্দ হওয়া তাকে বেছে নিই, কিন্তু কম খারাপ। হ্যাঁ কম খারাপ। কিন্তু এটা কি হওয়া উচিত একটা দেশের, স্বাধীন দেশের 60 বছরের পর? আমি কেন ভালোকে বাঁচবো না? এবার এই জায়গাটা থেকে আসছি পরের কথায়। রূপম ইসলাম আমাদের এই অনুষ্ঠানে বসে বলেছেন তিনি একটি রাজনৈতিক দল বানাতে চান, এবং তিনি মনে করেন যে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমেই এই বদলটা আসা সম্ভব। ইউ হ্যাভ টু বি ইন দ্য সিস্টেম টু চেঞ্জ দ্য সিস্টেম। কামাল হাসান আমি তো যদি একটা বানালেন। হ্যাঁ, আমি যদি এই কথাটাকে এরকম ভাবে সোজাভাবে বলি, এইটা একটা সবসময় বলা হয় পলিটিক্স পলিটিশিয়ানদের জন্য। এই যে বিদ্বজ্জন সমাজ বা বাকি যে অংশটা, তাদের ইন্ট্রুশন হয় পলিটিক্সে এলে, এবং তারা এই বিষয়টা ভালো করে বোঝেন না, সেই জন্য তাদের দিকে খুব একটা বেশি মনোযোগ দেওয়া দরকার না। এবারও হয়েছে যখন অ্যাপলিটিক্যাল লোকেরা পলিটিক্সে জয়েন করেছেন, ইলেকটোরাল পলিটিক্সে নেমেছেন, তাদের বিরুদ্ধে এটা বলা হয়েছে। তোমরা এটাকে কিভাবে দেখো বলো? রূপমের কাছে সবার শেষে যাবো, কারণ রূপম দল খুলতে চায়। তুমি আমি আগে করতে বলো। চাই না, কিন্তু আমি বলেছিলাম যে এটাই মনে হয় হ্যাঁ, যে একটা খুলতে পারলে দলই ভালো হয়তো হতো। করলে হয়তো হতো যেখানে আমি নিজে নেতা, কারণ অন্য কারোর উপর তো ভরসা রাখতে পারছি না। So, একমাত্র নেতা হবার পোটেনশিয়াল আমি আমার মধ্যেই দেখি, অন্য কারোর মধ্যে নয়। না, কিন্তু পলিটিক্যাল লোকেদের পলিটিক্সে আসা এবং ইলেকটোরাল পলিটিক্সে, ভোট পলিটিক্সে আসাটাকে কিভাবে দেখো? দিবেন্দুদা থেকে শুরু করি। না, আমার ডেফিনেটলি আসা উচিত, কারণ এটা 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 এই না যে নন পলিটিক্যাল লোক বা অন্য জগতের লোক তারা আসবে না, আসলে তারা কোনো চেঞ্জ হবে না বা তারা কোনো উপকারে আসবে না বা তারা কিছু জানে না, সেটা না। আমরা সেটা
সিস্টেমে থাকলে, সিস্টেমের সঙ্গে যোগ হলে ডেফিনেটলি করতে হয়। আমার নিজের যেমন মনে হয় যে মাঝে মধ্যে মনে হয়, অনেক সময় মনে হয় যে ডেফিনেটলি যে আমার অনেক কিছু করার ইচ্ছা আছে। সেটা হয়তো আমি যখন এমনি অ্যাজ এ খেলোয়াড় যখন আমি রিপ্রেজেন্ট করছি, আমি যদি এখন কোনো জায়গায় কিছু মানে চাইছি বা কিছু ভালো কাজ যদি করতে চাই, তাই কিন্তু সেটা সম্ভব না। আমার মনে হয় ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে পাওয়ার অথবা মানি দুটো থাকলে আপনার সেই কদরটা পাওয়া যায়। আমরা যতই আজকে রূপম বা আমরা যতই মানে বা অরিন্দম দা যতই আমরা এই নিজের ক্ষেত্রে যতই আমরা ভালো কাজ করি না কেন বা ভালো মেডেল পাই না কেন বা ভালো পারফরমেন্স করি না কেন, কিন্তু আমাদের কথা সাধারণ মানে সেইভাবে মানে ওটাকে ইয়ে করা যাবে না, ইমপ্লিমেন্ট করা যাবে না যতক্ষণ না আমাদের পাওয়ার আছে অথবা টাকা আছে, দুটো। সেদিক দিয়ে আমার মনে হয় যে কোনো সময় মনে হয় যে হ্যাঁ হলে ভালো হয়। একদিক দিয়ে আমার একটা জিনিস মনে হয়, পলিটিক্যাল লোক অবশ্যই সে সফল, তাই সে এসেছে। সেই সাফল্যটা যদি চুইয়ে রাজনীতিতে আসে, রাজনীতির ভালো ছাড়া খারাপ হবে না, এটা যেমন একটা ঠিক। কিন্তু আমি দেখেছি রাজনীতিতে আসা আমারই বন্ধু, সে ভোটে দাঁড়িয়ে এমপি হয়েছে, কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউতে বলেছে আমি পলিটিক্স মেটেরিয়াল নই। তাহলে ভাই তুই গেছিস কেন? মাত্র তো কয়েকটা এমপি আছে এতগুলো 120 কোটির দেশে, তুই ভোটে দাঁড়াবি 542, ইউ আর রিপ্রেজেন্টিং দ্য হোল কান্ট্রি। 542 এর মধ্যে তুই ঢুকেছিস, তারপর প্রত্যেকটা সিনেমার প্রচারে গিয়ে তুই বলবি আমি পলিটিক্স মেটেরিয়াল নই, তাহলে আসিস না। আচ্ছা ঠিক আছে, আমরা নাম করেই বলছি, রাহুল নাম বলতে পারি না, দেবের কথা বলছে। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। তো সেইখানে আমার আপত্তি আছে। তাহলে কেন ভোট? তাহলে কেন ভোটে দাঁড়াবে? তাকে বলতে হবে সে পলিটিক্যাল মেটেরিয়াল এবং সে দেশকে রিপ্রেজেন্ট করছে, সে 542 জনের মধ্যে একজন। তাহলে কিন্তু সত্যি অ্যাপলিটিক্যাল লোক যারা সফল, তাদের সাফল্যের যে রেসিপিটা আছে সেটা চুইয়ে রাজনীতিতে আসলে ভালো ছাড়া মন্দ হবে না। অরিন্দমদার কি মত? রূপম ওর গানের ভেতর দিয়ে, আমি আমার চলচ্চিত্রের মধ্যে দিয়ে আমাদের নিজেদের মতো করে আমাদের রাজনৈতিক মনোভাব, আমাদের জীবনের প্রতি মনোভাব আমরা ব্যক্ত করতে পারি, সেটা এক ধরনের অবস্থান। রাহুল যে কথাটা বললো সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একজন সফল মানুষ সামাজিকভাবে সেই মানুষটা স্পেশাল হয়ে উঠল, সমাজ কিন্তু তাকে সেই প্ল্যাটফর্মটা দিল। যখন সমাজ আমাদেরকে সেই প্ল্যাটফর্মটা দেয়, সেই মঞ্চটা দেয়, তখন আমাদের কোথাও একটা সামাজিক দায়িত্বভার বেড়ে যায়। আমরা আমাদের মতো করে নানান সামাজিক কাজে তো করতে থাকি, কিন্তু যখন সেটা একটা রাজনৈতিক মঞ্চে সেটা ট্রান্সফর্মড হলো, তখন সেই দায়িত্বভারটা আরো বড় হয়ে বেড়ে যায়। অর্থাৎ আমি যদি নিজেকে একজন রাজনীতিক হিসেবে সঁপে দিলাম, তখন কিন্তু আমি আই অ্যাম মোর স্পেশাল দ্যান স্পেশাল, এবং সেইখানে আমার একটা অসম্ভব দায়িত্ব দেশের মানুষের প্রতি ডাইরেক্টলি পড়ে, যেটা কিনা এতদিন আমরা আমাদের মতো করে ইনডাইরেক্টলি করেছি। এই যে ডাইরেক্টলি যে রেসপন্সিবিলিটিটা হলো, সেটার জন্য ইউ অট টু বি রেসপন্সিবল। সেখানে কিন্তু শুধুমাত্র লাল নীল বাতির গাড়ির জন্য আর 4টে বাউন্সার নিয়ে ঘুরে বেড়ানোর জন্য রাজনীতিক হয়েও না। আজকে কিন্তু যে সম্মান তোমাকে কোনো একটি রাজনৈতিক দল, সে যাই হোক না কেন, তোমাকে যদি দেয়, তোমাকে সেই মঞ্চটা দেয়, তোমাকে যদি দেশের মানুষ সেই ভোট দিয়ে সেই জায়গায় তোলে, তাহলে তাদের জন্য সেই সময়টা ব্যয় করে। প্রশ্ন হচ্ছে যে মানে তারা কি স্বাধীনভাবে সেই কাজটা করতে পারে? আমি জাস্ট ধরুন পৌঁছার পরে ধরুন এই যা দেবের কথা বলা হচ্ছে, আরো সহজে পারবে না। এই যে অ্যাপলিটিক্যাল লোকেদের পলিটিক্সে আসা নিয়ে এত বড় যে একটা আলোচনা বা এত বড় যে একটা কর্মকাণ্ড চলছে, এর মধ্যে কোথাও কি, আমি রূপমের কাছে যাবো এই প্রশ্নটা নিয়ে, এদের একটা গো গেটার মানে রাজনীতিরও তো একটা মেথড আছে, সেই মেথডটা ক্রস করেই তোমাকে ওই জায়গাটা যেতে হবে। এবং তুমি একটা বক্তব্য নিয়ে তোমার গানের মধ্যে তোমার যে গো গেটার অ্যাটিটিউড যেটা আমরা দেখতে পাই, সেইটা নিয়ে তুমি কি রাজনীতির মঞ্চে নেমে সাধারণ মানুষের জন্য ওই গো গেটার অ্যাটিটিউডে নিজেকে ঢালতে পারবে?
সেটা যবে মনে হবে যে পারবো তবে তো আমি রাজনৈতিক দলটা করেই ফেলবো। Correct, correct. মানে এখনো তো মনে হচ্ছে না যে সেটা পারবো। আমি একটা পুরনো কথা বলতে চাই। নন্দীগ্রামের পরে একটা বিরাট মিছিল বেরিয়েছিল কলকাতার রাস্তায়, এবং তাতে কিন্তু যারা বুদ্ধিজীবী, যারা বিষয়গুলো নিয়ে ভাবেন, চিন্তা করেন এবং সংস্কৃতি জগতের লোক মূলত, তাদের মনে অন্য সবার মতোই একটা আঘাত লেগেছিল। এবং তারা যেহেতু একটা নেতৃত্বে আছেন, মানে চিন্তার নেতৃত্বে, তারা কিন্তু ওই মিছিলে সামিল হয়েছিলেন। এবং ওই মিছিলের পরে কিন্তু তাদের মধ্যে কিছু অন্তর্বর্তী সভাও হয়েছিল, তার মধ্যে আমিও ছিলাম। সেখানে কিন্তু ওই মিছিলে তারা চাননি যে কোনো রাজনৈতিক দল তার মধ্যে ঢুকে পড়ুক, কিন্তু আলটিমেটলি ঢুকে পড়েছিল, সেটা অন্য প্রশ্ন। ওই সভাগুলোতে কিন্তু এটা নিয়ে আলোচনা চলছিল যে কোনো একটি তৃতীয় ফ্রন্ট, একটা কোনো তৃতীয় পক্ষ যারা রাজনৈতিক পক্ষ নন, একটা প্রধান রাজনৈতিক দল ছিলেন যারা শাসক ছিলেন, একটা প্রধান প্রতিপক্ষ বিরোধী দল ছিলেন, পাশাপাশি সংস্কৃতি জগতের মানুষদের মাধ্যমে একটা নতুন ফ্রন্ট তৈরি করা যায় কিনা, সেটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছিল। এবার আমার এবং আরো কয়েকজনের সমর্থন ছিল যে একটা তৃতীয় ফ্রন্ট হোক, মানে আমরা যারা সংস্কৃতি জগতের লোক তারা ডাইরেক্টলি রাজনীতিতে আসি। কিন্তু সেক্ষেত্রে আমাদের তো সঙ্গে সঙ্গে নেতা হবার মানে সেই বয়সটাও ছিল না, সেই অভিজ্ঞতাও ছিল না। সেখানে অনেক এমন মানুষ ছিলেন যারা অভিজ্ঞ, যারা বয়স্ক এবং যারা অনেকদিন ধরে জীবন দেখছেন বা এই ব্যাপারগুলো দেখছেন, তারা কিন্তু সেই দায়িত্ব নেননি। এবং আমরা দেখলাম যে তাদের মধ্যে একাংশ কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল এর পক্ষেই চলে গেলেন। এই সম্ভাবনাটা কিন্তু সেদিন তৈরি হয়েছিল। আমি জানি না এই সম্ভাবনা নতুন করে আবার কোনোদিন তৈরি হবে কিনা, কিন্তু হয়তো সময় কিছু কিছু জিনিস নির্দেশ করে দেয়। কোনো সময়ে হয়তো একটা নতুন রাজনৈতিক পক্ষ সময়ই এটাকে তৈরি করে দেবে। আমি একটু আগে রাহুলের সাথে এই নিয়ে কথা বলছিলাম, এই অনুষ্ঠান শুরুর আগে, আমার একটা আগামী চলচ্চিত্রের আমাদের ভাবনা নিয়ে। সেখানে এইটাই বলছিলাম যে যখন সামাজিক অবক্ষয় মানে ভীষণভাবে হতে থাকে সেটা সেই অবক্ষয়টা কিন্তু সাংস্কৃতিকভাবে সব দিক থেকে সেটা দেখা যায়, তা প্রতিফলিত হয়। তখনই কিন্তু দেয়ার আ রিবেলিয়ন, তখনই কিন্তু একটা কিছু মাথা চাড়া দিয়ে আসে। সেইটার জন্য কোথাও একটা অদ্ভুত সততা প্রয়োজন। আমাদের আজকের ভারতবর্ষে এই 60 বছর পার হয়ে যাওয়া স্বাধীন ভারতবর্ষে কোথাও কি আমাদের একটা সততার অভাব ঘটছে? যাদের কথা তুমি বললে যে তারা পরবর্তীকালে কোনো একটি রাজনৈতিক দলে চলে গেল, সেখান থেকে তাদের মধ্যে অনেকে আবার ভেঙে অন্য কোথাও চলে গেল, তার কারণ তারা কিছু পেল না। আমাকে নিয়ে প্রচুর ক্রিটিসিজম হয়েছিল যে আমি একটা মতবাদ কেন বদলালাম। আমি কিন্তু মতবাদ বদলে গত 7-8 বছর ধরেও কিন্তু আমি কিছু পাওয়ার জন্য বদলাইনি। আমি এই রাজ্যে একটা স্থিতিশীলতা আসুক, এই রাজ্যে উন্নয়ন ঘটছে, এই রাজ্য উন্নত হচ্ছে, পরিষ্কার হচ্ছে, কলকাতার রাস্তাঘাট এত ভালো, এত পরিষ্কার আমরা আগে চোখে কখনো দেখিনি। গ্রামের দিকে গেলে আমরা অ্যাটলিস্ট ইলেকট্রিসিটি, জল, এগুলো বেসিক অ্যামিনিটি সেগুলো দেখতে পাচ্ছি। দেখছি তো, রাস্তা বল, গ্রামের রাস্তা বল, সেখানে সাই সাই করে গাড়ি যাচ্ছে। সেই জায়গাটা তৈরি হয়েছে বলে, সেইটা কোনো আমাদের রাজ্য থেকে এসেছে বলে তার পাশে এসে আমি মানুষ হিসেবে সাপোর্ট করেছি। আমার রাজনৈতিক কোনো উচ্চাসা নেই। আজকে তাহলে আলোচনা থেকে যে নির্যাসটা আমরা পেলাম সেটা হচ্ছে যে ঠিক রূপমের মতো যিনি বললেন যে একটা পলিটিক্যাল ফ্রন্ট তৈরি হতে পারে, যেখান থেকে হয়তো নতুন ভাবনা, সুস্থ ভাবনা চিন্তা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে। সেই রকম একটা জায়গা থেকে আজকের এই আলোচনা শেষ করলাম। বাংলার এজেন্ডায় আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল রাত 8টায়। সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য। নমস্কার।